আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এখানে ৬ ইঞ্চি মোল্ডে আমি ২ টা কেক বেক করে নিয়েছি ১ পাউন্ড, ১ পাউন্ড করে। এই ২ টা কেকই আমি ডেকোরেশন করে দেখিয়ে দিব। তো তার জন্য এখানে ১০ ইঞ্চি সাইজের বোর্ড নিয়েছি। কেকগুলো এখন ডিমোল্ড করে কাট করে নিব। কেকটা হাইট হবে, একটার উপর একটা বসাতে হবে। এইজন্য মানে একটা মোল্ডে না করে ২ টা মোল্ডে আমি আলাদা, আলাদা করেছি। প্রথমত হাইট মোল্ড আমার কাছে ছিল না। আর দ্বিতীয়ত হাইট মোল্ডে একসাথে করতে গেলে অনেক টাইম লাগে। এজন্য আমি হাইট মোল্ড কাছে রাখিই নাই। এই টাইপের মানে মোল্ড দিয়েই আমি ২ টাতে বেক করে নিয়েছি। এতে করে আমার সময়টা কম লেগেছে। ২ টা কেক থেকেই ব্রেড নাইফের সাহায্যে আমি সমান করে ৩ টা লেয়ারে কাট করে নিব। তো এখন খুবই আলতো হাতে একটা হাত দিয়ে আমি কেকটা ধরে আছি আর অন্য হাত দিয়ে কেকটা স্লাইস করে নিচ্ছি। তো স্লাইস করার অনেক ভিডিও আমি শেয়ার করেছি, কিন্তু অনেক নতুন আপুই আছেন তো যারা কেক লেয়ারিংও করতে পারেন না প্রথম অবস্থায়। তো তাদের জন্য এই ভিডিও কেক লেয়ারিং থেকে শুরু করে একদম ডেকোরেশন। আশা করছি যারা নতুন তারা এই ভিডিওগুলো দেখলে অনেক সুন্দর করে করতে পারবেন। তো এখানে একটা কেক আমার ডিমোল্ড করে স্লাইস করা হয়ে গেছে। এখানে আমি আরও একটা কেক ডিমোল্ড করে স্লাইস করে নিচ্ছি। আর এই ভিডিওটা আমি একেবারে কাট বা ফাস্ট করিনি, আপনাদের জন্য যেভাবে করেছি সেভাবেই আপলোড করে দিচ্ছি শুধুমাত্র বোঝার সুবিধার্থে। তো এই কেকটা আলতো হাতে এইটাও আমি কাট করে নিচ্ছি। তো ডিমোল্ড করার সময় সাইড থেকে একটু ভেঙে গেছে, যদিও কেকগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। তো স্পঞ্জ কেক অনেক সফট হয়, তাই এই কেকগুলো খুবই সাবধানতার সাথে ডিমোল্ড করতে হয়। আর কখনোই আপনারা গরম অবস্থায় ডিমোল্ড করবেন না। কেক সবসময় ঠান্ডা করে তারপর ডিমোল্ড করবেন। তো কেকের লেয়ারিংগুলো আমার করা হয়ে গেছে। এখন আমি এই লেয়ারগুলো সাইডে সরে নিয়ে বোর্ডটা আমি ক্লিন করে নিব, নিয়ে দেন ডেকোরেশন করে নিব। আর আমি যখন কেকটাগুলো স্লাইস করছিলাম তখনই আমি ক্রিমটা স্ট্যান্ড মিক্সারে বিট করার জন্য দিয়ে দিয়েছিলাম। তো ক্রিম আমার রেডি হয়ে গেছে। এখন ক্রিমটা বোর্ডের উপরে সামান্য পরিমাণ দিয়ে দিলাম। কেকের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। কিভাবে আমি প্রতিটা লেয়ার সাজিয়ে নিচ্ছি একটু স্ক্রিনে খেয়াল করুন, তাহলেই নতুনরা বুঝতে পারবেন। প্রথমেই আমি বোর্ডের উপরে দিয়ে দিয়েছি ক্রিম, যেন কেকটা ডেলিভারির সময় না নড়ে যায়। তারপরে কেকের একটা লেয়ার দিয়ে সুন্দর করে চেপে বসিয়ে দিয়ে উপরে দিয়ে দিলাম সুগার সিরাপ। এখানে যতটুকু চিনি নেবেন তার ডাবল পানি নিয়ে গরম পানির সাথেও মিক্স করে নিতে পারেন, বা চুলায় দিয়ে জাস্ট চিনিটা মেল্ট করে নিতে পারেন, তাহলে আপনার সুগার সিরাপ রেডি হয়ে যাবে। এখন আমি সুন্দর করে সুগার সিরাপ দিয়ে দিলাম পরিমাণ মতো ক্রিম। ক্রিমটা কতটুক দিবেন এটার কোনো নির্দিষ্ট মাপ নাই। বেশি খেতে চাইলে বেশি, কম খেতে চাইলে কম। তো এখানে আমি ক্রিমটা দিয়ে তারপরে আমি আরও একটা লেয়ার দিয়ে দিব। আর ভেতরে দিয়ে দিব এই যে সাইডে দেখতে পাচ্ছেন চকলেট গানাশ, ভেতরে দিয়ে দিব চকলেট গানাশ। তো এই চকলেট গানাশ দেওয়ার কারণে এই কেকটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগবে। তবে যারা পার্সোনালি মিষ্টি কম খেতে চান কেকের ভেতরে, তারা এই গানাশটা স্কিপ করবেন। আর এখানে আমি যতটুকু চকলেট নিয়েছি তার অর্ধেক পরিমাণ হুইপড ক্রিম নিয়ে ডাবল বয়লারে মেল্ট করে এই গানাশটা আমি রেডি করে নিয়েছি। এখন আমি ব্রাশের সাহায্যে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি ব্রাশের সাহায্যে সুগার সিরাপ দিতেই বেশি পছন্দ করি। এতে করে সব জায়গায় সমানভাবে সুগার সিরাপটা পড়ে। স্পঞ্জ কেক সুগার সিরাপ ছাড়া খাওয়া যায় না, আবার পরিমাণে বেশি পড়লেও কিন্তু খেতে ভালো লাগে না। তো যারা কিনা নতুন আছেন তারা ব্রাশের সাহায্যেই সুগার সিরাপ দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি কেকের আরও একটা লেয়ার সুন্দর করে সেট করে দিলাম, দিয়ে আবারও আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। চতুর্দিকে খুব সুন্দর করে সুগার সিরাপ ব্রাশ করা আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আবার একটু গানাশ। ১ পাউন্ড হলে এই ৩ টা লেয়ারেই থেমে যেত। মানে ১ পাউন্ড কেক এখন ডেকোরেশন হয়ে গেছে। এখন বাকি যে ১ পাউন্ড আছে সেটা এর উপরে দিয়ে দিব। আবারও আমি অল্প পরিমাণ ক্রিম লাগিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আবার অল্প পরিমাণ গানাশ। গানাশটাও অপশনাল, আপনি কতটুকু খেতে চান ততটুকুই দিবেন। আবার চাইলে বাদও দিয়ে দিতে পারেন। এখানে কেকের আরও একটা লেয়ার আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। যারা কিনা নতুন আছেন তারা আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবেন। খুব সুন্দর করে আবারও আমি সুগার সিরাপ ব্রাশ করে দিলাম এবং ক্রিমও দিয়ে একটু সমান করে নিলাম। এখানে তো একেবারে ফিনিশিংয়ের দরকার নাই, জাস্ট লেয়ারের উপর একটু ক্রিমটা সমান করে দিয়ে তারপরে আমি গানাশটা দিয়ে দিলাম। তো গানাশটাও এখন সমান করে নিলাম, কেকের আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি।
আবারও আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। তো এইভাবেই আপনারা লেয়ারগুলো সাজিয়ে নেবেন। ক্রিম, কেক, গানাশ অবশ্যই এরকম ধাপে ধাপে দিয়ে দিবেন। আর সুগার সিরাপটা নতুন অবস্থায় চেষ্টা করবেন এইভাবে সিলিকনের ব্রাশের সাহায্যে দেওয়ার জন্য। তো এখানে আবারও আমি ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটাকে একটু সমান করে নিয়ে উপরে দিয়ে দিব গানাশ। অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে আপু এখানে কতটুকু গানাশ আপনি ইউজ করেছেন। এখানে আমি 60 গ্রাম চকলেট নিয়েছি আর 30 গ্রাম হুইপড ক্রিম নিয়ে আমি রেডি করে নিয়েছিলাম। তো এখানে আমার পুরোটাই লেগেছে। তো এখন লাস্টের যে একদম পার্ট সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর কেকের উপরে ফিনিশিং আনার জন্য কেকের যে একদম নিচের পার্ট থাকে সেটা কেকের উপরে দিতে হয়। এখন আমি আবারও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। তো খুব ভালো মতো সুগার সিরাপ আমার দেওয়া হয়ে গেছে। এখানে সুগার সিরাপগুলো দেওয়ার পরে আমি একটু স্ট্র দিয়ে দিচ্ছি, কারণ কেকটা অনেক হাইট হয়েছে। কেকটা আমি সাইডে ফিনিশিং করতে গেলে কেকের লেয়ারগুলো সরে যেতে পারে। এই জন্য আমি এখানে স্ট্র দিয়ে নিয়ে নিলাম। আর হাইট কেকগুলো ডেলিভারির সময় অবশ্যই আপনাকে কেকের ভেতরে স্ট্র দিতে হবে, নাহলে ডেলিভারির সময় একটা থেকে আরেকটা লেয়ার সরে যেতে পারে। তো এবার অল্প পরিমাণ ক্রিম দিয়ে কেকটাকে আমি ক্রাম কোট করে নিব। নতুন অবস্থায় কেকের মধ্যে সুন্দর স্মুথ ফিনিশিং আনার জন্য অবশ্যই আপনাকে ক্রাম কোট করে নিতে হবে। ক্রাম কোট করলে কেকের যে এই যে এক্সট্রা ক্রামগুলো থাকে, ফাইনাল ফিনিশিংয়ের সময় এই কেকের ক্রামগুলো আর দেখা যাবে না। তো খুবই অল্প পরিমাণ ক্রিম দিয়ে আমি ক্রাম কোট করে নিচ্ছি, কারণ উপরে যেহেতু সুন্দর করে আমরা ফিনিশিং করে দিব, তাই যতটা কম পারা যায় অল্প পরিমাণ ক্রিম দিয়ে এখানে আমি ক্রাম কোট করে দিব। তো দেখতে থাকুন যে আমি কিভাবে ক্রাম কোটটা করে নিই। তো আমার ক্রাম কোট করা কিন্তু প্রায় হয়ে গেছে। উপরে একটু ক্রিম লাগিয়ে উপরটা সমান করে নিয়ে ওই ক্রিমটা দিয়ে আবার সাইডেও আমি এই প্যালেট নাইফের সাহায্যে আমি ফিনিশিং করে দিলাম। তো লাস্ট আমি স্ক্র্যাপারটা ইউজ করব যেন একটু সমান হয়ে যায় সব দিকে। তো স্ক্র্যাপার দিয়ে আমি সাইডটাকেও সমান করে নিলাম। তো আমার ক্রাম কোট করা একদম হয়ে গেছে। এখন বোর্ডটা ক্লিন করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব। তার আগে উপরে যে বাড়তি ক্রিমটা ছিল সেটাও কিন্তু আমি প্যালেট নাইফের সাহায্যে তুলে নিলাম। এইবার আমি টিস্যুর সাহায্যে এখানে সুন্দর করে বোর্ডটা ক্লিন করে নিব। নিয়ে কেকটা আমি ফ্রিজে রেখে দিব 20 থেকে 30 মিনিটের জন্য। দেন আমি উপরের ক্রিম দিয়ে ফিনিশিং টানবো। এতে করে নিচের ক্রিম ক্রাম সব একেবারে সেট হয়ে যাবে সুন্দর করে। তো আমি কেকটা ফ্রিজে রেখে 20 মিনিট পর বের করে নিয়েছি। আর এইদিকে আমি ক্রিমের মধ্যে দিলাম অনেকটা পরিমাণ রেড কালার ট্রান্সের, কারণ কেকটা আমার রেড কালার হবে। আর রেড কালারটা কিন্তু অল্প পরিমাণ কালার দিয়ে হয় না। তো দেখতে পেলেন যে প্রথমে আমি অনেকটা কালার দিয়েছি। আর আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যে দেখেন একটা কালার দিয়েই কি পারফেক্টভাবে রেড কালারটা করা যায়। এই ভিডিওটা আমি একটু কাট করিনি, ফাস্ট করিনি, আবারও বলে দিচ্ছি। শুধুমাত্র নতুনদের জন্য আমার বানানো এই ভিডিওগুলো। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, একটু হলেও উপকৃত হন, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই। তো দেখেন মাত্র একটি রেড কালার দিয়ে কত সুন্দর পারফেক্ট একটা রেড কালার করে ফেললাম। তো এখন এই কালারটাকে আরও একটু মেরুন টাইপের করার জন্য এখানে খুব সামান্য পরিমাণ দিয়ে দিব আমি ব্ল্যাক কালার, তাহলেই এইটা একটু মেরুন টাইপের কালার হয়ে যাবে। আর এখন হয়েছে টকটকা একদম রেড। এখানে যেকোনো ব্র্যান্ডের ব্ল্যাক কালারই কিন্তু ইউজ করতে পারেন। তো আমি এখানে চীনা যে জেল কালারটা আছে সেইটাই আমি দিয়ে দিব সামান্য পরিমাণ। কতটুকু দিব দেখিয়ে দিচ্ছি। তো এই যে এটা হচ্ছে চীনা জেল কালার, এখান থেকে আমি 1 ফোঁটার মতো দিয়ে দিব। এখানে ক্রিমের পরিমাণটা একটু বেশি ছিল, প্রায় 100 গ্রামের মতো। সেজন্য আমি 1 ফোঁটার মতো দিয়েছি। তো আপনার ক্রিম যদি কম থাকে তাহলে কালারটাও কিন্তু কম দিতে হবে। তো আমি মিশিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। মানে একটু কালো টাইপের মেরুন যেটাকে বলে সেই কালারটা চলে আসবে এই ব্ল্যাক কালার মিশানোর কারণে। আর নতুবা আপনারা যদি টকটকে রেড কালারটাই চান, তাহলে কিন্তু আপনারা শুধু রেড কালারটা করেই রেখে দিতে পারেন। তো এখানে আমার কালার মিশানো হয়ে গেছে। এখন আমি এই কেকটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিব। আর আপনারা আলতো হাতে এক পাশ থেকে এভাবে ক্রিমটাকে মিক্সিং করে নিবেন, তাহলে ক্রিম কিন্তু একদম নরম হবে না বা গলে যাবে না। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আপনারা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে কিন্তু যেকোনো নজলের সাহায্যে বা পাইপিংয়ের মাথাটা মানে চিকন করে কাট করে
ক্রিমটা দিয়ে কেকটা কভার করে নিতে পারেন, তারপর সুন্দর করে ফিনিশিং দিয়ে দিতে পারেন। তো এখানে আমি আবারও পাইপিং ব্যাগ মাখানোর ঝামেলায় যেতে চাচ্ছি না, তাই প্যালেট নাইফের সাহায্যে দেখেন কত সুন্দর করে অল্প অল্প ক্রিম নিচ্ছি আর কেকের বডিতে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এইটা একটু আলতো হাতেই করে নিতে হয়, মানে একটু সময় নিয়ে। দেখেন এখানে কতটা সময় নিয়ে আমি কেকটা ফিনিশিং করে নিচ্ছি। আসলে একটা কেক যদি আপনি সুন্দর মতো ফিনিশিং না করতে পারেন, তো প্রথমে যেটাকে একটা প্রবাদ আছে না যে আগে দর্শনদারি তারপর গুণ বিচারি, তো এই জন্য আর কি একটা কেকের সব কিছুর ভালো উপকরণের সাথে সাথে যত্ন সহকারে বানানোর সাথে সাথে উপরের ডেকোরেশনটাও কিন্তু অনেকটা বেশি যত্ন নিয়ে করতে হয়, যেন ফাইনাল ফিনিশিংটা দেখে কাস্টমারের মনে শান্তি আসে। তো এখানে আমি খুব সুন্দর করেই উপরে ক্রিম দিয়ে সুন্দর করে সমান করে নিলাম। এবার আবারও আমি সাইড দিয়ে ফিনিশিং করে নিচ্ছি অল্প অল্প পরিমাণ ক্রিম দিয়ে। তো এখানে প্রায় 100 গ্রামের মতো ক্রিম ছিল। আর এখানে ক্রিম যতটা লাগবে আমি আলতো হাতে দিয়ে দিব, মানে এই পরিমাণ ক্রিম দিয়েই আর কি এখানে ফিনিশিংটা চলে আসবে। এখানে টোটাল 2 পাউন্ড কেক আছে, উপরে ফিনিশিংটা চলে আসবে। আচ্ছা, এই কেকটা ফিনিশিং করার জন্য টোটাল আমার ক্রিম লেগেছে 350 গ্রাম ক্রিম আমি বিট করে নিয়েছিলাম, সেখান থেকে 300 গ্রামের মতো ক্রিম আমার এই কেকটা ডেকোরেশন করতে লেগেছে। ক্রাম কোট করতে প্রায় 200 গ্রামের মতো, আর উপরে ফিনিশিংটা করার জন্য 100 গ্রামের মতো। টোটাল আমার 300 গ্রাম ক্রিম লেগেছে। তো যারা কিনা নতুন তাদের 200 গ্রামের মতো ক্রিম লাগে, ডিজাইনের উপর নির্ভর করে। যদি ক্রিমের ডিজাইন থাকে উপরে ফুল, তো তখন আর কি ক্রিমটা বেশি লাগে। তো এটা যেহেতু প্লেন কেক হবে তাই আমার এতটা ক্রিম লাগেনি। তো ক্রিম দিয়ে কভার করা শেষ। এবার প্যালেট নাইফ দিয়েও আলতো হাতে সমান করে নিয়ে স্ক্র্যাপার দিয়ে আমি সাইডটা সমান করে দিচ্ছি। আপনারা যদি একটু নতুন অবস্থায় যারা আছেন মনোযোগ দিয়ে দেখেন, তারা কিন্তু খুব সুন্দর করে পেরে যাবেন। আর আমার এই ভিডিওগুলো মূলত নতুনদের জন্যই, যারা পারেন তারা তো পারেনি। ভালো না লাগলে তারা স্কিপ করতে পারেন, কিন্তু নতুনরা যদি মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই আপনারা অনেক অনেক উপকৃত হবেন। এভাবে বাসায় প্র্যাকটিস করবেন। তো আমি সাইডটা ফিনিশিং করে উপরের বাড়তি ক্রিমটা আমি উঠিয়ে নিচ্ছি। আর কেকের মধ্যে এখানে আমি স্মুথ ফিনিশিং দেওয়ার জন্য স্টিলের এই স্ক্র্যাপারটা ইউজ করি। এটা প্রায় 6 ইঞ্চির মতো লম্বা আছে। এইটা দিয়ে হাইট কেক মানে খুব সুন্দর করেই আপনি ফিনিশিং করে দিতে পারবেন। তো সুন্দর মতো কেকটা আমার ফিনিশিং করা হয়ে গেছে যতটা দরকার। এখন আমি বোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি। এখানে ভিজিটিং কার্ড দিয়ে প্রথমে ক্রিমটা আমি তুলে নিলাম সুন্দর করে। তো এভাবে হচ্ছে যে আপনারা অতিরিক্ত ক্রিমটা কিন্তু তুলে নিতে পারেন। এখানে স্ক্র্যাপার বা প্যালেট নাইফের সাহায্যেও তুলে নিতে পারেন, বা টিস্যু দিয়ে একবারেই ক্লিন করে নিতে পারেন। তো আমি অতিরিক্ত ক্রিমটা তুলে নিলাম, তারপরে আমি টিস্যু দিয়ে ক্লিন করে নিব। তো তার আগে আমি কেকের মধ্যে একটা ডিজাইন করে নিব, এই জন্য ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে নিলাম, যেন এতে করে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয়। আর এই হাইট কেকগুলোর মধ্যে এই জিগজ্যাগ ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এইটা প্রথমে আমি ভিজিটিং কার্ড দিয়ে ধরে নিচে একটু সমান্তরালে টান দিয়ে এখানে কিন্তু একটু আঁকাবাঁকা করে নিচ্ছি, মানে এক হাত দিয়ে টার্ন টেবিল ঘুরিয়ে নিচ্ছি। আর ভিজিটিং কার্ডটা মানে এক হাত দিয়ে ধরে কেকের সাথে জাস্ট একটু আঁকাবাঁকা করে ধরছি। তো এক হাত দিয়ে ঘুরাবেন আর এক হাত দিয়ে এইভাবে আঁকাবাঁকা করবেন, তাহলেই দেখবেন যে কেকের মধ্যে সুন্দর এই ডিজাইনটা চলে আসবে। তো আমার সাইডের ডিজাইনটা করা হয়ে গেছে, এখন আমি উপরের ডিজাইনটা করে দিব। তো উপরের ডিজাইনটা আমি প্যালেট নাইফের সাহায্যেই করব, যেটা মোটামুটি সবাই পারেন, আর বিশেষ করে নতুন অবস্থায় করাও কিন্তু সহজ। এই ডিজাইনগুলো হয় কি আপনারা কেকের মধ্যে স্মুথ ফিনিশিংটা না করতে পারলে কিন্তু করে দিতে পারেন। তো আমার স্মুথের ব্যাপার ছিল না, এখানে কাস্টমারের ডিমান্ড ছিল এরকম ডিজাইন, তো আমি সেই জন্যই আর কি করে দিলাম। তো এই ডিজাইনগুলো করতে গেলে অনেক বেশি ভালো লাগে, মানে ফিনিশিং করার কোনো ঝামেলা নাই। তো এখানে এই যে আমি উপরের ডিজাইনটা খুব সুন্দর মতো করে নিলাম। এখন আমি উপরে কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছি। এখানে সাদা সুগার বলগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আর সুগার বলগুলোর মান যদি ভালো হয়, কোয়ালিটি ভালো হয়, তাহলে এগুলো আপনারা এরকম কাঁচা কেকের উপরেই সেট করে দিতে পারবেন। সুগার বলগুলো একদমই গলে যাবে না, বরঞ্চ কাঁচা ক্রিমে এই যে সুগার বলগুলো ছিটিয়ে দিলে সাথে সাথে এগুলোর সাথে একদম আটকে যায়, খুব সুন্দরভাবে সেট হয়। ছোট বড় মিলিয়ে আমি অনেকগুলো সুগার বল এখানে অ্যাড করে দিচ্ছি। আর এই সুগার বলগুলো অ্যাড করার পর দেখবেন এই কেকের লুকটাই একেবারে চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি সুগার বলগুলো উপরে দিয়ে দিলাম, তারপরে সাইডেও কিন্তু আমি ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আর দেখেন এখনই কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো এখানে আমি আরও কিছু টপার অ্যাড করে নিব, যেগুলো নন এডিবল, খাওয়া যাবে না কিন্তু কেকের সৌন্দর্যের জন্য। তো এখানে সুগার বলগুলো আমি খুব সুন্দর করে সাইডেও কিন্তু ছিটিয়ে দিলাম। আর যে টপারগুলো আমি অ্যাড করে দেবো সেগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম।
এখানে কিছু আমি বাটারফ্লাই সেট করে দিচ্ছি। তো বেশিরভাগ বাটারফ্লাই আমরা মানে বেকিংয়ের দোকান থেকে কিনে আনি। কিন্তু কিছু, কিছু বাটারফ্লাই থাকে যেগুলো কাস্টমার চাইলেই সেগুলো আমরা Pinterest বা Google থেকে কালেক্ট করে সরাসরি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে আনি। তো এগুলোও প্রিন্ট করা। নিয়ে এসে আমি টেপ দিয়ে খুব সুন্দর করে ২ পাশে আটকে নিয়েছি। এর কারণে আর এই বাটারফ্লাইগুলো কেকের উপরে দীর্ঘ সময় থাকলেও একদমই ভিজে যাবে না। খুব সুন্দর করে থেকে যাবে। তো এখানে খুবই আমি আলতো হাতে মানে কোথায়, কোথায় বসাতে হবে একটু দেখে নিচ্ছিলাম। ছোট বড় মিলিয়ে আমি বসিয়ে দিচ্ছি। আর কেকের সাইজ অনুসারেই কিন্তু এগুলো আমি প্রিন্ট আউট করে নিয়েছি। তো এই তো বাটারফ্লাইগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এর উপরে ক্যান্ডেল দিয়ে দিব। তারপর উপরে বার্থডে টপার দিয়ে দিব। তো এগুলো নন এডিবল, এগুলো খাওয়া যাবে না। শুধু কেক, ক্রিম, সুগার বল এগুলো খেতে পারবেন। কিন্তু এই যে বাটারফ্লাই তারপর এইটার উপরে যে একটা ক্যান্ডেল যাবে এবং এইটার উপরে আরও একটা যাবে বার্থডে টপার এগুলো শুধু খাওয়া যাবে না। এই যে এখন আমি সেট করে দিব। তো তার আগে আমি এখানে নামটা বসিয়ে দিচ্ছি। কাস্টমার আমাকে বলেছিলেন মানে যা লিখতে হবে সেইটা। তো এখানে মেহেদি নামটা হবে। তো আমি আবার করেছি কি এখানে ফন্ডেন্ট দিয়ে সুন্দর করে ফন্ডেন্ট কাঁটা দিয়ে কেটে নিয়ে তারপরে সেট করে দিচ্ছি। আপু যদিও হাতে লিখে দিতে বলেছিলেন। তো এখানে কোনো কিছুই লিখতে হবে না। আর বোর্ডটা যেহেতু বড় আছে এভাবে লিখে দিলেই সুন্দর লাগবে। সত্যি বলতে আসলেও সুন্দর লেগেছে। এইজন্য এখানে আমি এই ফন্ডেন্ট কাটার দিয়ে লিখে তারপরে আমি এখানে সেট করে দিচ্ছি। তো এই ফন্ডেন্ট টপারগুলো ক্রিমে মানে কেক বোর্ডের উপরে সেট করার জন্য আমি হালকা একটু ক্রিম বোর্ডের উপরে দিয়ে নিয়েছিলাম। বা এখানে আপনারা পানিও ইউজ করতে পারেন। পানির সাহায্যেও এই টপারগুলো অ্যাড করে দিতে পারেন। তো ফন্ডেন্ট কাটার না থাকলেও আপনারা চকলেট মোল্ড, লেটার মোল্ড পাওয়া যায় সেগুলোতেও চকলেট গলিয়ে আপনারা এই সেমভাবে বসিয়ে দিতে পারেন। তো আমার লেখাটা শেষ মানে এখন আমি ক্যান্ডেল বসিয়ে দিলাম আর একটা বার্থডে টপার সেট করে দিব। তো এই তো ছিল আমার আজকের কেক ডেকোরেশন। কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর মাশাআল্লাহ আমার কাছে তো সামনাসামনি অনেক বেশি ভালো লাগছিল। কেক ডেলিভারির সময় আমি হাইট বক্স ইউজ করব। আর উপরের এই টপার ক্যান্ডেল এবং বার্থডে টপারটা আমি খুলে আলাদাভাবে আমি দিয়ে দিব। এতে করে কেক খুব সুন্দরভাবে সেফলি ডেলিভারি হবে। টপার সহ দেওয়া যাবে কিন্তু আমি রিস্ক নিতে চাচ্ছি না। কারণ টপার কোনোভাবে পড়ে গেলে তখন দেখা যাবে যে কেকটা নষ্ট হয়ে যাবে। তো এই তো ছিল আজকের ভিডিও। সব কিছু মিলিয়ে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটির পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।